experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। দুবার বেল বাজানোর পর একজন পরিচারিকা এসে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে মা মা বলে ডাকতে শুরু করে তায়াম্মন। তায়াম্মনের ডাক শুনে পরিচারিকা বলে ওঠে, আপা তো বাসায় নাই বাজান, তার নাকি কি একটা দরকার তাই বাইরে গেছে, এই তো একটু আগেই গেল। তায়াম্মন গিয়ে সোফার মধ্যে গা এলিয়ে বসে পড়ল। পরিচারিকার উদ্দেশ্যে বলল, খালা এক গ্লাস পানি দাও না। পরিচারিকার নাম রহিমা। রহিমা এক দৌড়ে পানি আনার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। সায়রা এখনও দাঁড়িয়ে আছে। সায়রাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তায়াম্মন বলল, আপাতত এখানে বসো, খালা তোমাকে তোমার রুম দেখিয়ে দেবে। সায়রা কিছু না বলে বসলো। তার শরীরটা ভালো লাগছে না। রহিম পানি এনে তায়াম্মন আর সায়রাকে দেয়। তায়াম্মন পানি খেয়ে মোবাইলটা পকেট থেকে বের করে। অনেকক্ষণ ধরেই বাজছিল। মোবাইলে দেখে তার মা তাকে ফোন দিচ্ছে। তায়াম্মন কলটি রিসিভ করলো। হ্যাঁ বলো, কোথায় তুমি? অপর পাশ থেকে তানিয়ার গলা শোনা গেল। মুন, তোর খালামুনি স্ট্রোক করেছে, আমি এখানে এসেছি। তায়াম্মন সোজা হয়ে বসে। তার মুখশ্রীতে চিন্তার ছাপ। কি বলছো? মামা তো কিছু বললো না। ভাই তো কিছু জানেই না, আমি মাত্র খবর দিলাম আপার শরীর অনেক খারাপ, আমি আজকে এখানেই থাকবো। তায়াম্মন আর কি বলবে? এই অবস্থায় তার মাকে তো আর ফিরে আসতে বলতে পারে না। ঠিক আছে। তায়াম্মন কলটি কেটে সায়রার দিকে তাকায় কিছু বলার জন্য। তার আগেই সায়রা বলল, চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হবে না। এই বলে দাঁড়িয়ে পড়ল। আন্টি, আমার রুমটা একটু দেখিয়ে দিন, আমি একটু ফ্রেশ হতে চাই। তায়াম্মনের স্পিকার অন ছিল, তাই সবটাই সায়রা শুনেছে। তাই আর কথা বাড়ায় না এই নিয়ে। রহিমা সায়রাকে নিয়ে যায় তার ঘর দেখানোর জন্য। তায়াম্মন আবার সোফায় গা এলিয়ে দেয়। সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এটা কি ঠিক হবে? হয়তো, হয়তো বা না। তায়াম্মনের চোখ জোড়া বন্ধ হয়ে যায়। নানা রকম দ্বিধাদ্বন্দ্ব চিন্তা ভাবনা কাজ করছে তার মাথায়। সে এখন ছোট নয় যে আবেগ দিয়ে কাজ করবে। বাস্তবতাকে মেনে তাকে সিদ্ধান্ত নিতে হবে। রান্নাঘরে নিজ হাতে রান্না করেছে পুতুল। তার মেয়ের এরকম আচরণ আর কাজকর্মের সাথে পরিচিত নন আবির। এই যে খাবারগুলো প্লেটে সাজাচ্ছে আর মুচকি হেসে গুনগুন করে গান গাইছে, এই ব্যাপারটা অস্বাভাবিক। অন্য কারো কাছে এসব সাধারণ বিষয় হলেও আবিরের এই বিষয়গুলো চিন্তার কারণ। তার মন শুধু একটা কথাই বলছে, কিছু তো একটা তার সাথে খারাপ হবে আর সব কিছু ওলট পালট করে দেবে। পুতুল খাবারের প্লেট হাতে নিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। কয়েকটা সিঁড়ি উঠে নিচের দিকে তার বাবার দিকে তাকায়। তার বাবার দিকে তাকিয়ে বাঁকা হেসে আবার গান গাইতে গাইতে উপরে চলে যায়। I can make your life living hell if I wanted to. খিদে অনুভব হতেই সায়রার ঘুম ভাঙে ভোরের দিকে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, তবে এখন খিদেটা অনেক চেপে বসেছে। সায়রা বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দরজা খুলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ভালো লাগছে না সায়রার কাছে কিছুই। সিঁড়ির কাছে আসতেই কারো চিৎকারের শব্দ ভেসে আসে। সায়রা বুঝতে পারে এটা তায়াম্মনের আওয়াজ। সায়রা চিন্তিত হয়ে সেদিকে দৌড় লাগায়। দরজার কাছে আসতেই দেখে দরজা খোলা। একবার ভাবে ভেতরে যাওয়াটা ঠিক হবে তো, তবুও কিছু না ভেবে ভেতরে প্রবেশ করে সায়রা। আশেপাশে তায়াম্মন নেই। সায়রার নজর পড়ে ওয়াশরুমের দিকে, হয়তো এখানেই আছে। ওয়াশরুমের সামনে এসে দেখে তায়াম্মন তার ব্যান্ডেজ করা হাত ধরে দাঁড়িয়ে আছে। সায়রা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কারো গলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো তায়াম্মন। সায়রাকে দেখে চোখ নামিয়ে নেয়। কি হলো, এভাবে চিৎকার করলেন কেন? তেমন কিছু না, হাতটা ব্যথা করছে। সায়রার দৃষ্টি যায় তায়াম্মনের গলায়। অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে জায়গায় জায়গায়। সায়রার মস্তিষ্কে প্রসূত হলো না বিষয়টা। হাতেই বা হঠাৎ করে ব্যথা করবে কেন? তুমি এখন আসতে পারো। কথাটা কানে আসতেই সায়রা আর না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে গেল। অন্যকে নিয়ে ভাবার সময় তার নেই। তার ভাবনা চিন্তার অনেক কিছু রয়েছে। সায়রা চলে যেতেই নিজের উপর বিরক্ত হলো তায়াম্মন। এত বড় ছেলে হয়েও কিনা ওয়াশরুমে এসে পড়ে যেতে হলো। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। ইস, তার উপর হাতটা ব্যথা করছে।
এবার যা করার বুদ্ধি দিয়ে করতে হবে। সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়েছে, আমাকে যে করে হোক ফিরতেই হবে। আসবো। মেইলি গলা শুনে ভাবনা কাটে ইরফান নামক ছেলেটির। দরজার দিকে তাকিয়ে দেখে অসহ্যকর এক নারীকে, যার জন্য আজ তার এই অবস্থা। পুতুল মুচকি মুচকি হাসছে, তার হাতে কফি। ইরফান বিছানা থেকে উঠে দাঁড়ালো। পুতুল ঘরে ঢুকে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফানের দিকে কফির মগটা বাড়িয়ে দিতেই ছেলেটি মগটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পুতুলের রাগটা বেড়ে যায়। ছেলেটি জানে পুতুল এখন কি করবে। এই কয়েকটা দিনে মেয়েটির সব কিছু বোঝা হয়ে গেছে। ইরফান পুতুলকে কিছু বলার সুযোগ না দিয়ে এক হাত দিয়ে মুখ এবং আরেক হাত দিয়ে পুতুলকে দেওয়ালের সাথে চেপে ধরে। সব কিছুর একটা সীমা থাকে, আর এই মেয়েটি পাগলামির সীমাও পার করে ফেলেছে। পুতুলের কাছে আজকে এই ছেলেটিকে যেন আরো সুদর্শন লাগছে। পুতুল হাসলো, তা দেখে ছেলেটি আরও বিরক্ত হলো। মেয়েটি যে মানসিক রোগী তা সে অনেক আগেই বুঝতে পেরেছে, পারবেই বা না কেন। পুতুলকে এক ধাক্কায় সোফায় ফেলে দিল, পাশে থাকা দড়ি দিয়ে চট করে হাত দুটি বেঁধে দিল। পুতুল হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল। কি হলো হঠাৎ করে ইরফানের? এই কয়েকদিন তো তার ইরফান ভালোই ছিল, তার সাথে ভালো ব্যবহার করত, সব মেনেই নিয়েছিল, তাহলে আজ কি হলো? ছেলেটি হাত আর পা ভালো করে বেঁধে দিল। পুতুল এবার রেগে গেল, রুক্ষস্বরে বলল, কি হচ্ছে এসব ইরফান? চুপ, একদম চুপ। ছেলেটির ধমকে পুতুল আরও রেগে গেল। রাগে তার নাকের পাটাতল ফুলে উঠল। পুতুল আরও কিছু বলতে যাবে, তার আগে ছেলেটি বলল, আমার ফোনটা কোথায়? বলো আমার ফোনটা কোথায়? পুতুল নিশ্চুপ, কটকট করে তাকিয়ে বলল, ইরফান, কাজটা ঠিক করছো না। জাস্ট শাট আপ। অনেক হয়েছে তোমার পাগলামি। ইরফান ইরফান ইরফান, কে ইরফান? আমি ইরফান নই, আমি তাহরিয়ান, ডক্টর কিম তাহরিয়ান। শুনতে পারছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে চিকিৎসা করে সুস্থ করে তোলার জন্য। তবে তুমি যা করছো এটা একটা পাগলামি। আমার সম্পর্কে কিছু জানো না তুমি, না কখনো শোনার চেষ্টা করেছো আমার কথা। পুতুল বারবার ঘাড় কাত করছিল আর কিছু একটা বিড়বিড় করছিল। জানতে চাই না কিছু। তুমি আমার আমার ইরফান। তুমি আমার না হলে কারো না। তুমি শুধুমাত্র পুতুলের। এই মেয়েটা কি পরিমাণ ডেসপারেট তা তাহারিয়ান এই মাস দুয়েকে ভালোভাবেই বুঝতে পেরেছে। তাহারিয়ান আর কথা বাড়াতে চাইছে না। এই মুহূর্তে তাকে এখান থেকে যেতে হবে। তাহারিয়ান পুতুলের ঘরে চলে গেল। সারার ফোনটা তার কাছেই আছে। একটু খোঁজাখুঁজির পর অবশেষে ফোনটা পেয়ে গেছে। ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে যায় রুম থেকে। তবে কিছু একটা ভেবে পুনরায় পুতুলের কাছে যায়। আমি বিবাহিত, তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি তাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার পাগলামির জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে। পুতুল হাসলো, সোফায় হেলান দিয়ে হাসতে হাসতে বলল, ইরফান, তুমি কোথাও যেতে পারবে না। তাহারিয়ান ভ্রু কুচকালো। পুতুল আবার শব্দ করে হেসে বলল, কিছুদিন আগে আমি তোমার জীবনের থেকেই বেশি ভালোবাসা মানুষটিকে দেখেছি, তাও আবার অন্য একটা ছেলের সাথে। সামনে তাদের বিয়ে। তুমি চাইলে বিয়ে খেতে যেতে পারো। তাহারিয়ান কথাগুলো কানে নিল না। সায়রা কি ইমে চিনবে কি করে? নিশ্চিত তাকে আটকানোর জন্য নতুন করে মিথ্যা বলছে। তাহারিয়ান পাত্তা না দিয়ে চলে যেতে নিলে পুতুল বলে, এই বাড়ি থেকে তুমি বের হওয়ার সাথে সাথে সায়রার প্রাণ পাখি উড়ে যাবে। তাহারিয়ান থেমে যায়। সায়রার নাম তো এই মেয়ের জানার কথা না, তাহলে কি সত্যি? না না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। কি করব আমি? সায়রার হাত পা কাঁপছে। এই কোন নতুন ঝামেলা? সবাই তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, কিন্তু তার পক্ষে এই বিয়ে কিছুতেই সম্ভব না। মনে মনে এসব ভাবছিল সায়রা। তার সামনে বড় আব্বু এবং বড় মা বসে আছে। দেখো আম্মু, তোমার দাদুর শরীর আরো খারাপের দিকে যাচ্ছে, তার শেষ ইচ্ছেটা পূরণ করো। তামুম তো খারাপ ছেলে নয়। হ্যাঁ মা, রাজি হয়েছে। আমার ছেলেটা কোনো দিক দিয়ে কম না। আব্বা শেষ ইচ্ছেটা পূরণ করতে দে মা। সায়রার ঠোঁটজোড়া কাঁপছে, সে কিছুতেই পারবে না। কিছু তো বলো। সায়রা কিছুটা সাহস সঞ্চয় করে বলে,
বড় আব্বু, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তো দাদুর কথাটা একবার ভাবলি না? সায়রা আর কিছু না বলে এক দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার ধারণা পুরোপুরি মিলে গেছে। সে কিছুটা ধারণা করেছিল তায়াম্মুনের সাথে তার বিয়ের কথার বিষয়ে। দরজা বন্ধ করে কাঁদতে লাগলো সায়রা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সায়রা আর পিড়পিড় করে বলছে, আমার কেন মনে হচ্ছে তুমি আমার খুব কাছে আছো। আমি তোমাকে অনুভব করতে পারছি কিম সাহেব। দয়া করে ফিরে আসো, দেখা দাও আমাকে। তুমি কি বেঁচে আছো? তোমাকে আমার এই মুহূর্তে প্রয়োজন। তোমার কিরণকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ওরা তোমার কিরণকে তোমার থেকে আলাদা করতে চাইছে তাহারিয়ান। সেদিন সৈনিকদের হাতে গুলি লাগার পর তাহারিয়ানও সেই গ্লিচে প্রবেশ করে, যার ফলে তাহারিয়ানও অতীত থেকে ভবিষ্যৎ সময় চলে এসেছিল। তবে সায়রার সাথে একই স্থানে আসা হয়নি। তাহারিয়ান পড়েছিল ঘন জঙ্গলে, আর তাহারিয়ানকে উদ্ধার করে আবির দেওয়ান এবং চিকিৎসা করে নিজের বাড়িতে নিয়ে আসেন। আর এটাই হয়তো তার অনেক বড় একটি ভুল ছিল। তার একমাত্র মেয়ে এই ছেলেকে এভাবে বন্দি করে রাখবে, এটা তার কল্পনার বাইরে ছিল। তাহারিয়ান আর কিছু না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিল যে তার সময় নেই। তবে সায়রার সময়ে আছে কিনা তাও তার জানা নেই। তবে আজকে তো জানতে পারলো পুতুলের কাছ থেকে। দরজার সামনে দাঁড়িয়ে এসব চিন্তা করছিল তাহারিয়ান। এই মেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। কি হলো জান, ভয় পেলে? পুতুল হাসছে। তার হাসিটা তাহারিয়ানের কাছে কাঁটার মতো পাচ্ছে। আপনি চাইলে চলে যেতে পারেন, তবে এর ফল পাবে ওই মেয়েটা। এখন আপনি কি চান বলুন? তাহারিয়ানের ইচ্ছা করছে এই মেয়েটাকে কষিয়ে দুটো চড় মারতে। এমনটা না যে সে ভয় পাচ্ছে, কিন্তু এই মেয়ের উপরেও কোনো ভরসা নেই। কি চাও? পুতুল স্মিত হাসে। আপনাকে। তাহারিয়ান বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। পুতুল আবার বলে, আমি নাটক পছন্দ করি না। আজকে আপনাকে আমাকে বিয়ে করতে হবে, না হলে সায়রাকে আমি সত্যি মেরে ফেলবো। মিথ্যা হুমকি ধুমকি আমি দেই না। তাহারিয়ান রেগে যায়। এই মেয়েটা বারবার বাধ্য করে খারাপ ব্যবহার করতে। তোমার মাথায় সমস্যা মেয়ে? একজন বিবাহিত পুরুষকে পাওয়ার এত লোভ? হুস, এত কথা পছন্দ করি না আমি। আপনার বিবাহিত বউ যদি পারে বিয়ে করতে, আপনি কেন পারবেন না? এখন আপনি কি চান সায়রা মারা যাক? তাহারিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার কিরণ অন্য কাউকে বিয়ে? না, এসব ভাবতে চায় না। মেয়েটা মিথ্যা বলছে। ঠিক আছে, চলে যান। তাহারিয়ান পুতুলের দিকে ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটা বাচ্চাদের মতো অভিমানী মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে। তাহারিয়ান কি করবে বুঝতে পারছে না। মেয়েটা মিথ্যা বলছে মনেও হচ্ছে না। তাহারিয়ান এগিয়ে এসে পুতুলের হাতটি খুলে দেয়। এই মুহূর্তে কোনো ঝামেলা চায় না সে। পুতুল উঠে দাঁড়ায় সোফার পাশে। টেবিলের ড্রয়ার থেকে একটি কার্ড বের করে তাহারিয়ানের সামনে ধরে। তাহারিয়ান একবার পুতুলের দিকে তাকিয়ে কার্ডটা হাতে নেয়। কার্ডে স্পষ্টভাবে লেখা তায়াম্মুন আর সায়রার বিয়ের কথা, সাথে তাদের ছবিও দেওয়া। তাহারিয়ানের হাত থেকে কার্ডটা পড়ে গেল। সব কিছু যেন তার থেমে গিয়েছে। তার কিরণ তার ভালোবাসাটা বুঝেনি। সে দীর্ঘ 14 বছর অপেক্ষা করেছে, আর সায়রা পারল না। তার কিরণ তাকে ভালোবাসেনি। আমি তো ফিরে এসেছিলাম, কিন্তু তুমি কথা রাখলে না। স্যার, আপনার সাথে আপনার বাসা থেকে কেউ একজন দেখা করতে এসেছে। নার্সের কথা শুনে কপাল কুঁচকে যায় তায়াম্মুনের। হসপিটালে কে দেখা করতে আসবে? কে? নাম সায়রা। তায়াম্মুন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, নার্সকে বলে পাঠিয়ে দিতে। সায়রা ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। তায়াম্মুনের সামনে এসে দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠস্বরে বলে, এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানি না। সব কিছু পরিকল্পনা করা ছিল, তাই না? তায়াম্মুন সায়রার কথার মানে কিছু বুঝতে পারল না। কিছুটা অবাক হয়ে বলল, মানে কিসের পরিকল্পনা? সায়রার চোয়াল শক্ত হয়। কিচ্ছু জানেন না তাই তো? বিয়ের কার্ড ছাপা হয়েছে, ডেট ফিক্স করা হয়ে গেছে, অথচ যার বিয়ে তারা কিছুই জানে না। বিয়েটা কি খেলা পেয়েছেন? তায়াম্মুন চোখ নামিয়ে নেয়। সে জানতো এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে। সে আগেই চেয়েছিল সবটা বলতে, তবে তার মা বাবার কারণে বলতে পারেনি। কি হলো? এখন আবার এটা বলবেন না যে আপনিও কিছুই জানেন না?
তায়াম্মুন সায়রার হাত ধরতে আসলে সায়রা দুপা পিছিয়ে যায়। একদম না। তায়াম্মুন বুঝতে পারছে সায়রার মনের অবস্থা। বিয়ের মতো বিষয়টা এভাবে লুকিয়ে রাখাটা উচিত হয়নি। হ্যাঁ, আমি জানতাম, তবে বিশ্বাস করো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, মা বাবা আমাকে মানা করেছে। সায়রার কান্না পাচ্ছে, আবার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন একবারও তার মতামত ছাড়ার প্রয়োজন মনে করলেন না? আদৌ সে রাজি কিনা? তায়াম্মুন চুপ। তারও কিছু করার ছিল না, তার দাদু তাকে ওয়াদা করিয়েছে। সায়রা শান্ত হয়, এই বিয়ে হওয়া যাবে না, এটা পাপ। সায়রা অপর পাশের চেয়ারে বসে, কিছুক্ষণ শ্বাস নেয়। তায়াম্মুনও তার চেয়ারে বসে। আমি এই বিয়ে করব না। দাঁড়ান, আমাকে বলতে দিন। হ্যাঁ, এটা দাদুর শেষ ইচ্ছে, তবে আমি পারবো না। এখানে আপনি বা আপনারা সবাই আমাকে খারাপ কিংবা স্বার্থপর ভাবতেই পারেন, তবে এতে আমার কিছুই করার নেই। তায়াম্মুন অবাক হয় না, কোনো মেয়েই এভাবে বিয়ের কথা শুনলে রাজি হবে না। সময় নাও। সায়রা তাচ্ছিল্যে হাসে। সময়? হ্যাঁ, সময়। তায়াম্মুন ভ্রু কুঁচকে বলে, তুমি শান্ত হও, সময় নাও। আস্তে আস্তে মানে। সায়রা থামিয়ে দেয়। আমি আপনাকে কেন, কাউকেই বিয়ে করতে পারবো না। কেন? সায়রা মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কারণ আমার বিয়ে হয়ে গিয়েছে। তায়াম্মুন চমকায়, সে ঠিক শুনলো তো। চেয়ার থেকে উঠে বলল, এটা মজা করার সময় নয় সায়রা। যাই হোক না কেন, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। শেষ কথাটা কিছুটা তীক্ষ্ণ কণ্ঠেই বলল। এরকম কথায় সায়রার শরীর জ্বলে যাচ্ছিল। চেয়ার থেকে উঠে দাঁড়ায় সায়রা, কিছুটা জেদি কণ্ঠস্বরে বলে, আর যাই হোক, এরকম অভিশপ্ত পরিবারে বউ আমি কখনো হব না। মেয়ে হয়ে জন্মেছি, এই তো অনেক। তায়াম্মুন কথার মানে কিছু বুঝলো না। কি বললে? এটা আপনার বাবাকে জিজ্ঞেস করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কোনো মজা করছি না, আমি সত্যিই বিবাহিত। সায়রা হাতে থাকা কাগজটা তায়াম্মুনের দিকে এগিয়ে দেয়। দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না। তায়াম্মুন কাগজটা হাতে নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকে। এসব কি হচ্ছে? একটু দয়া করুন ভাইয়া, আমি সত্যিই তাকে অনেক বেশি ভালোবাসি। সায়রা কাঁদছে। তায়াম্মুন অবাক মানে সায়রার দিকে তাকিয়ে আছে। ছেলেটা কে? বিয়েটা কি পারিবারিকভাবে করা যেত না? আর করেছই যখন, বলনি কেন? সায়রা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এসব প্রশ্নের উত্তর সে কি করে দেবে? তায়াম্মুন ফাইলটা টেবিলে রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। দরজার সামনে গিয়ে আবার পেছনে তাকায়। সেই ভাগ্যবান পুরুষটির সাথে দ্রুত সাক্ষাৎ করিয়ে দিও। তায়াম্মুন সোজা চলে যায় হসপিটালের ছাদে। একের পর এক সিগারেট শেষ করছে সে। বড় হাসিও পাচ্ছে তার নিজের উপরে। মেয়ে, তুমি নিজেও জানো না তোমার জন্য এই ছেলে পাগল প্রায়। প্রথম যেদিন তোমার ছবি দেখেছিলাম সেদিন থেকেই স্বপ্নের জাল বুনছিলাম কবে তুমি আমার হবে। কিন্তু তুমি তো একটানে সব ছিঁড়ে ফেললে। কে সেই পুরুষ যাকে তুমি ভালোবাসো? আমি কেন তার আগে তোমার কাছে পৌঁছাতে পারলাম না? ইস, আমার কাছে যদি টাইম মেশিন থাকতো আমি অবশ্যই সেই ছেলের আগে গিয়ে তোমাকে আমার জালে আটকে নিতাম। দূর থেকে প্রত্যেকটা কথা শুনেছে সায়রা। আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। বিড়বিড় করে বলল, আপনি হাজার চেষ্টা করেও তার জায়গা নিতে পারতেন না। সে তো সত্যিই সময়কে উপেক্ষা করেই আমাকে ভালোবেসেছে। যা আপনার কাছে কল্পনা, তা আমাদের কাছে সত্যি। আপনার মোহ ঠিকই কেটে যাবে, তবে আমার তাহারিয়ানের মতো ভালো আমাকে কেউ বাসতে পারবে না, হাজারটা জন্ম নিলেও না। সায়রা আবার নিচে চলে আসে। হসপিটালের বাইরে এসে দাঁড়ায়। আজকেও আচমকা দমকা বাতাস বইছে, কিন্তু কেন? আজ কি তবে ঝড় হবে? না, তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই ঝড়ে আটকে পড়লে আর বাড়ি ফেরা হবে না তার। সায়রার মনে কিছুটা আশা আছে তাহারিয়ানকে ফিরে পাওয়ার, যে আশাটা জুগিয়েছে অলিভিয়া। হ্যাঁ, অলিভিয়া, সে এসেছিল সায়রার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে। না হলে সেও যে আর তার রাজ্যে ফিরে যেতে পারবে না। সায়রার দ্বিতীয় ইচ্ছে হিসেবে তাহারিয়ানকে চেয়েছে। অলিভিয়া বলেছে তাহারিয়ান যদি বেঁচে থাকে তাহলে তাদের অবশ্যই দেখা হবে। সায়রার মন বলছে সেদিন তাহারিয়ান মারা যায়নি। ভারী বজ্রপাতের শব্দে সায়রার ধ্যান ভাঙে। বাতাসের তীব্রতা তুলনামূলক অনেকটা বেশি। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পরিবেশ অন্ধকারে রূপ নিয়েছে। না না, আর এখানে থাকা যাবে না। এই প্রলয়ে তাকে পড়া যাবে না।